এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদের একটি স্পেশাল ক্লাস নেব, সেটা হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর নিউ সিলেবাস অনুযায়ী আজকে যে স্পেশাল ক্লাসটা নেব, অবশ্যই তোমরা ক্লাসটা এনজয় করতে পারবে আশা করি। তো সেই ক্লাসটি হচ্ছে অ্যামফিবোলিক পাথওয়ে। কার? অ্যামফিবোলিক পাথওয়ে, ক্রেবস চক্রের। অর্থাৎ ক্রেবস চক্রকে যে অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয়, সেই কেন অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয়, অ্যামফিবোলিক পাথওয়েটা কি, তার সাথে আর একটা পয়েন্ট ডিসকাস করব, সেটি হচ্ছে আরকিউ। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আসছি অ্যামফিবোলিক পাথওয়ে। কি বললাম? অ্যামফিবোলিক পাথওয়ে। এই অ্যামফি প্লাস বলিক, এই দুটো কথার থেকে এসছে অ্যামফিবলিক। তো অ্যামফি কথার অর্থ হচ্ছে উভয়, আর বলিক কথাটা এসেছে মেটাবলিজম থেকে। ঠিক আছে, মেটাবলিজম কথার অর্থ হচ্ছে বিপাক, যেখান থেকে এসছে এই বলিক কথাটি। তো অ্যামফির সাথে এই বলিক কথাটি যুক্ত হয়েছে কি অ্যামফিবলিক। বুঝতে পেরেছো? তো এই যে অ্যামফিবলিক পাথওয়ে কার দেখা যায়? এই অ্যামফিবলিক পাথওয়ে দেখা যায় ক্রেবস সাইকেলের। এই ক্রেবস সাইকেলের ক্ষেত্রে অ্যামফিবলিক পাথওয়েটা পরিলক্ষিত হয়। কেন? কারণ অ্যামফিবলিক পাথওয়ে মানেই হচ্ছে সেখানে উভয় প্রকার বিপাক ক্রিয়া সম্পন্ন হবে। ক্রেবস চক্রে উভয় প্রকার বিপাক ক্রিয়া বলতে আমরা কি বুঝি? ক্রেবস চক্রে উভয় প্রকার বিপাক ক্রিয়া বলতে আমরা যা বুঝি তা 1 নম্বর হচ্ছে অপচিতি বিপাক, 2 নম্বর হচ্ছে উপচিতি বিপাক, 3 নম্বর হচ্ছে ক্যাটাপ্লেরোটিক বিক্রিয়া বা ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন। চার নম্বর কি হবে? 4 নম্বর হবে অ্যানাপ্লেরোটিক রিয়াকশন। তাহলে ক্রেবস চক্রে এই অপচিতি এবং উপচিতি উভয় প্রকার বিক্রিয়া সংঘটিত হওয়ার কারণে ক্রেবস চক্রকে বলা হয় অ্যামফিবোলিক পাথওয়ে বা অ্যামফিবোলিক পথ। মনে রাখবে, অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয় ক্রেবস চক্রকে, কারণ ক্রেবস চক্রে অপচিতি এবং উপচিতি উভয় প্রকার বিপাক ক্রিয়া সম্পন্ন হয়। ক্লিয়ার? এছাড়াও আরো দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে। তৃতীয়টি হচ্ছে ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন এবং চতুর্থ হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিয়াকশন। ক্লিয়ার? তো প্রথমে আসছি ক্রেবস সাইকেলকে কেন অপচিতি বিপাক কেন বলা হয়। ক্রেবস সাইকেলকে অপচিতি বিপাক কেন বলা হবে বলতো? কারণ ক্রেবস চক্রে সম্পূর্ণ রূপে গ্লুকোজটা জারিত হয়। ক্লিয়ার? কি বললাম? ক্রেবস চক্রে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে। কার জারণ ঘটে? ক্রেবস চক্রে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে, তাই তো? আর ক্রেবস চক্রকে উপচিতি বিপাক কেন বলা হয়? ক্রেবস চক্রকে উপচিতি বিপাক এই কারণেই বলা হয়, ক্রেবস চক্রে দেখো যে সমস্ত জৈব পদার্থগুলো সংশ্লেষিত হয় বা জৈব যৌগগুলো সংশ্লেষিত হয়, ঠিক আছে? কি বললাম? ক্রেবস চক্রে যে সমস্ত জৈব যৌগ বলতে আমরা কি বুঝি? ক্রেবস চক্রে দেখো প্রথম উৎপাদিত জৈব যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড
এইভাবে সাইট্রিক অ্যাসিড, সিস্যাকোনাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালোসাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? তো এই যে এইগুলো উৎপন্ন হচ্ছে, এইগুলোই হচ্ছে জৈব যৌগ। তো এই জৈব যৌগগুলো যখন বিশ্লিষ্ট হয়ে জৈব অণু সৃষ্টি করে, কি করে? জৈব যৌগ থেকে যখন জৈব অণুর সৃষ্টি হয় তখন তাকে বলা হবে উপচিতি বিপাক। অর্থাৎ সেই কারণে ক্রেবস চক্রকে বলা হয় উপচিতি বিপাক। কি কারণে? ক্রেবস চক্রে যে সমস্ত জৈব যৌগ উৎপন্ন হয় সেগুলো বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয় জৈব অণু। তার মানে সহজ কথায় মনে রাখবে, ক্রেবস চক্রে জৈব যৌগ থেকে জৈব অণুটা সংশ্লেষিত হয়। সেই কারণে ক্রেবস চক্রকে আমরা আবার উপচিতি বিপাকও বলতে পারি। বুঝতে পেরেছো? দেখো এবার 3 নম্বরে আসছি, ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন। তো ক্রেবস চক্রকে আমরা কেন ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন বলবো? কি বললাম? ক্রেবস চক্রকে আমরা কেন ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন বলবো, অন্য কিছু কেন বলবো না? দেখো এই যে ক্যাটাপ্লেরোটিক, এর মধ্যেই সমস্ত কিছুই লুকিয়ে আছে, সেটা সহজেই আমি তোমাদেরকে বলছি। ক্যাটা মিন্স, তোমরা মনে রাখবে, কাট করা। ঠিক আছে? প্লেরোটিক অর্থাৎ প্লেটকে কাট করে বা কেটে দেয়। এখানে প্লেট বলতে তোমরা কি বলবে? এখানে প্লেট বলতে মনে রাখবে যে ক্রেবস চক্রের কথা। ক্লিয়ার? ক্রেবস চক্রের কথা বা টিসিএ চক্র যাকে বলা হয়, এই টিসিএ চক্রের কথা তোমরা মনে রাখবে। তো টিসিএ চক্র বা ক্রেবস চক্রতে কি হয়? যে জৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয় সেই জৈব অ্যাসিডগুলি কি হয়? মূল বিক্রিয়ার থেকে, অর্থাৎ এই চক্রের থেকে বাইরে বেরিয়ে এসে অন্যান্য যৌগ উৎপন্ন করে। বুঝতে পেরেছ? আবারও বলছি, ক্রেবস চক্রে যে সমস্ত জৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয়, ক্রেবস চক্রে যে সমস্ত জৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয়, ধরো এখানে একটি জৈব অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই জায়গায় একটা হয়েছে, এই জায়গায় একটা হয়েছে, এইভাবে জৈব অ্যাসিডগুলো উৎপন্ন হয়েছে একটা সাইক্লিক ওয়েতে, তাই তো? তো এই যে জৈব অ্যাসিডগুলো কি হয়েছে বলতো? এই যে জৈব অ্যাসিডগুলো এই চক্রের থেকে বাইরে বেরিয়ে এসে কি করেছে? অন্য একটা পদার্থ উৎপন্ন করেছে। একেই বলা হয় ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন। তার মানে মূল যে চক্রাকার পদ্ধতি তাকে কাট করে বাইরে বেরিয়ে এসে অন্য জৈব অণু সৃষ্টি করলো, এটি হচ্ছে ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন। এর ফলে কি হয়? এর ফলে ক্রেবস চক্রে জৈব অম্লের ঘাটতি দেখা যায়। তার ফলে কি হয়? এই যে ক্রেবস চক্রের যে পুরো প্রক্রিয়াটা, এটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছ? এরপরে আসছি 4 নম্বরে, অ্যানাপ্লেরোটিক রিয়াকশন। অ্যানাপ্লেরোটিক রিয়াকশন আমরা কেন বলবো ক্রেবস চক্রকে? কেন বলবো এবার অ্যানাপ্লেরোটিক রিয়াকশন? কারণ অ্যানা মিনস ঠিক বিপরীত। ঠিক আছে? ঠিক বিপরীত ভাবে কি হয়, বাইরে কিছু জৈব যৌগ কি করে? কিছু অজৈব অম্ল উৎপাদিত করে। ঠিক আছে? কি করে? বাইরে কিছু জৈব অণু, কিসের বাইরে? ক্রেবস চক্রের বাইরে। বারবার সেন্স রাখবে যে ক্রেবস চক্রের বাইরে ঠিক কিছু জৈব অণু বিশ্লিষ্ট হয়ে অজৈব অম্ল উৎপন্ন করে। কি করে? অজৈব অম্ল উৎপন্ন করে। বুঝতে পেরেছ? এই অজৈব অম্ল কি করে?
ক্রেবস চক্রে যে অম্লের যে ঘাটতি দেখা দিয়েছিল সেই ঘাটতিটা পূরণ করে। বুঝতে পেরেছো? এটি হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিয়াকশন, অর্থাৎ ক্যাটাপ্লেরোটিক রিয়াকশনের ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে অ্যানাপ্লেরোটিক রিয়াকশন। তো তোমাদের এই অ্যামফিবলিক পাথওয়েটা জানতে হলে প্রথমে এই চারটি টার্ম সম্পর্কে অবগত হতে হবে। মানে এই চারটি টার্ম তোমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে যে অ্যামফিবলিক পাথওয়ে মানে তোমরা অবশ্যই জানো যে ক্রেবস চক্রকে বলা হয়। ক্রেবস চক্রকে কেন বলা হয়? কারণ ক্রেবস চক্রে অপচিতি এবং উপচিতি উভয় বিপাক ক্রিয়াটা সম্পন্ন হয়। সেক্ষেত্রে দুটো পয়েন্ট তোমাদের স্থির, বাকি দুটো পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। সেটা কি কি? ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন বা বিক্রিয়া এবং অ্যানাপ্লেরোটিক রিয়াকশন বা বিক্রিয়া। বোঝাতে পেরেছি? এখন তোমরা এই চারটি পয়েন্ট কিন্তু তোমরা জেনে নিয়েছো। সেগুলো কি কি আমি আরো একবার বলে দিই। নাম্বার 1 অপচিতি বিপাক, নাম্বার 2 উপচিতি বিপাক, নাম্বার 3 ক্যাটাপ্লেরোটিক রিয়াকশন, নাম্বার 4 অ্যানাপ্লেরোটিক রিয়াকশন। ক্লিয়ার? তো এই চারটি পয়েন্ট তো তোমরা জেনে নিয়েছো। এখন আসল যে অ্যামফিবলিক পাথওয়ে সেখানে আমরা ঠিক প্রবেশ করব। তো অ্যামফিবলিক পাথওয়ে তোমরা দেখে বইতে যদি দেখো তাহলে একটা বড় পাথওয়ে, তাই তো? তোমাদের মাথায় মানে তালগোল পাকিয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেটা করলে হবে না। এটাই হচ্ছে সব থেকে সহজতর একটা পদ্ধতি। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে প্রথমে যে অপচিতি বিপাক ঘটে, অপচিতি বিপাক ক্রিয়ার ফলে তার ফলে যে উপচিতি বিপাক ক্রিয়া ঘটে, সেই উপচিতি বিপাকটা তিনটি প্রসেসের মাধ্যমে সম্পন্ন হয়। অর্থাৎ অ্যামফিবলিক পাথওয়ে তিনটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। বুঝতে পেরেছো? সেই তিনটি ধাপ কি কি আমরা প্রথম লিখে নিই। সেই তিনটি ধাপ হচ্ছে নাম্বার 1 গ্লুকোজ সংশ্লেষ, নাম্বার 2 ফ্যাট সংশ্লেষ, নাম্বার 3 প্রোটিন সংশ্লেষ। তো তিনটি ধাপও তোমরা জেনে নিলে কি কি। নাম্বার 1 হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ, নাম্বার 2 হচ্ছে ফ্যাট সংশ্লেষ এবং নাম্বার 3 হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ। তো এই তিনটি ধাপ জেনে নিলে, তাই তো? তো এরপরে কি জানবে? এরপরে আমরা প্রথমে জানবো যে গ্লুকোজটা কিভাবে সংশ্লেষিত হয়, তাই তো? তো চলো আমরা প্রথমে রেখাচিত্রের মাধ্যমে সুন্দর করে ভাগ ভাগ করে আমরা জেনে নেব। তো দেখো, প্রথমে গ্লুকোজ কোথার থেকে উৎপন্ন হয়? কার্বোহাইড্রেটের থেকে। তার মানে গ্লুকোজ হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। কি ধরনের কার্বোহাইড্রেট? এই গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড বা সরল শর্করা। কি বললাম? গ্লুকোজ হচ্ছে এক ধরনের মনোস্যাকারাইড বা সরল শর্করা। বুঝতে পেরেছ? তো এই গ্লুকোজের থেকে উৎপন্ন হয় কি বলতো? উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজের থেকে উৎপন্ন হলো কি পাইরুভিক অ্যাসিড। এই গ্লুকোজের থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়াকে কি বলা হয়? গ্লাইকোলাইসিস। এটা তো তোমরা পড়েছো, আগের ক্লাসেও আমি বলেছি গ্লাইকোলাইসিসটা। তো এরপরে কি হবে? এরপরে আমরা ক্রেবস চক্রে কি দেখেছি বলতো? পাইরুভিক অ্যাসিডের থেকে কি উৎপন্ন হয়?
পাইরুভিক অ্যাসিডের থেকে উৎপন্ন হয় অ্যাসিটাইল কোয়ে। কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিডের থেকে উৎপন্ন হয় অ্যাসিটাইল কোয়ে, তাই তো? এরপর কি হয়? এই যে অ্যাসিটাইল কোয়ে এইখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে সাইট্রিক অ্যাসিড। কি উৎপন্ন করলো? উৎপন্ন করলো সাইট্রিক অ্যাসিড। তার মানে এটি হচ্ছে ক্রেবস চক্র, তাই তো? প্রথম স্থায়ী যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা জৈব যৌগ, এটি হচ্ছে ক্রেবস চক্র। এখানে কি হবে? সাইট্রিক অ্যাসিডের থেকে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, এখানে একটা বেরিয়ে যাবে, দিয়ে উৎপন্ন হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। সেখান থেকে কি উৎপন্ন হবে? সাকসিনাইল কোয়ে। সেখান থেকে কি উৎপন্ন হবে? সাকসিনিক অ্যাসিড। সেখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইখানে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের থেকে যে সাকসিনাইল কোয়ে উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু আরো একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। হলো? তো এবারে দেখো, এটা কিন্তু একটা সাধারণ একটা রেখাচিত্র আমি এঁকে দিলাম। কি আঁকলাম? প্রথমে আঁকলাম গ্লাইকোলাইসিস, তারপরে আঁকলাম ক্রেবস চক্র, তাই তো? এরপরে আসল খেলা, সেটা কি? এখানেই গ্লুকোজটা কিভাবে সংশ্লেষিত হয় সেইটি জানবো। তো গ্লুকোজ এখানে কিভাবে সংশ্লেষিত হয়? দেখো, এইখানে একটি উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উৎপন্ন করে অ্যাসপার্টিক অ্যাসিড এবং তার সাথে উৎপন্ন করে কি? পেপ। কি কি উৎপন্ন করলো? উৎপন্ন করলো অ্যাসপার্টিক অ্যাসিড এবং পেপ। ক্লিয়ার? এইবারে গ্লুকোজ সংশ্লেষ পদ্ধতিতে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের থেকে অ্যাসপার্টিক অ্যাসিড এবং পেপ উৎপন্ন হলো, এই পেপ ফসফোএনল পাইরুভেট, এই পেপ বা ফসফোএনল পাইরুভেট, কি বললাম? ফসফোএনল পাইরুভেট। এই পেপ গ্লাইকোলাইসিসের অপোজিট পদ্ধতিতে বা বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে কার সাথে যুক্ত হয়? যুক্ত হয়ে যায় এই পেপটা গ্লুকোজের সাথে। বুঝতে পেরেছো? এইটি হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ পদ্ধতি। তাহলে গ্লুকোজ সংশ্লেষ পদ্ধতিটা বুঝতে পেরেছো? তাহলে তোমরা লিখবে কি গ্লুকোজ সংশ্লেষটা? এই যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল, এইখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিডের সাথে উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে অ্যাসপার্টিক অ্যাসিড এবং পেপ উৎপন্ন হয়। কি করে? অ্যাসপার্টিক অ্যাসিড এবং পেপ উৎপন্ন হয় এখান থেকে। এই পেপের থেকে গ্লাইকোলাইসিসের বিপরীত প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? গ্লুকোজ। ক্লিয়ার? এটি হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ। এরপরে আসছি ফ্যাট সংশ্লেষ। তো আমরা জানি কি বলতো, যে ফ্যাট কিসে কিসে ভেঙে যায়? ফ্যাটটা
ভেঙে যায় ফ্যাটি অ্যাসিড আর কিসে ভেঙে যায়? আর ভেঙে যায় গ্লিসারলে, তাই তো? তাহলে ফ্যাট কিসে কিসে ভেঙে যায়? ফ্যাট বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তো এই যে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হলো, কি উৎপন্ন হলো? ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডটার কি ঘটে এবার? এই ফ্যাটি অ্যাসিডের এবার ঘটবে বিটা অক্সিডেশন বা বিটা জারণ। কি বললাম? ফ্যাটি অ্যাসিডের ঘটবে বিটা অক্সিডেশন বা বিটা জারণ, দিয়ে উৎপন্ন করবে অ্যাসিটাইল কোয়ে বা সংশ্লেষ করবে অ্যাসিটাইল কোয়ে। তাহলে আমরা লিখে নেব এখানে যে বিটা অক্সিডেশন, বিটা অক্সিডেশন। তাহলে ফ্যাট সংশ্লেষ পদ্ধতিটা বুঝতে পারলে? এই যে গ্লিসারল উৎপন্ন হলো, এই গ্লিসারল থেকে আবার এখানে পাইরুভেট অ্যাসিড উৎপন্ন হওয়ার জন্য গ্লিসারলটা আবার লেগে যায়। তো সেটা বাদ দাও, আসল কথাটাতে আসি যে ফ্যাট সংশ্লেষ, যে 2 নম্বরে আসছে যে ফ্যাট সংশ্লেষ, সেই ফ্যাটটা কিভাবে সংশ্লেষিত হলো? ফ্যাটি অ্যাসিডটা বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করলো। এটি হচ্ছে ফ্যাট সংশ্লেষ, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে গেল, ফ্যাটি অ্যাসিড বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করলো। এটি হচ্ছে ফ্যাট সংশ্লেষ। ক্লিয়ার? খাতায় লিখতে পারবে। এরপরে আসছি প্রোটিন সংশ্লেষ। প্রোটিনটা এখান থেকে কিভাবে সংশ্লেষিত হয়? প্রোটিন 2টি ধাপের মাধ্যমে সংশ্লেষিত হয়। কোথায় কোথায় সেই 2টি ধাপ সম্পন্ন হয় আগে মার্ক করে দিই। এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এইখান থেকে প্রোটিন সংশ্লেষিত হয়। আবার এই যে অ্যাসপার্টিক অ্যাসিড আছে না, এই যে অ্যাসপার্টিক অ্যাসিড আছে, এইখান থেকেও প্রোটিন সংশ্লেষিত হয়। তো তোমরা যখন খাতায় লিখবে তখন প্রথমে লিখবে টিসিএ সাইকেলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের থেকে অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হয় অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিডের সাথে বিক্রিয়ায়। এটি একটি উভয়মুখী বিক্রিয়া। তো অ্যাসপার্টিক অ্যাসিডের থেকে এবার কি উৎপন্ন হয়? এখান থেকে উৎপন্ন হয় প্রোটিন। ঠিক আছে? প্রোটিনের থেকে কি উৎপন্ন হয়? প্রোটিনের থেকে এখানে উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের থেকে এখানে উৎপন্ন হয় কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের থেকে এখানে কি উৎপন্ন হবে? অ্যামিনো অ্যাসিডের থেকে এখানে উৎপন্ন হবে গ্লাইসিন। গ্লাইসিনের থেকে এখানে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হবে। ঠিক আছে? এটি হচ্ছে প্রোটিন সংশ্লেষের 1 নম্বর ধাপ। বুঝতে পেরেছ? এবার আসছি আমরা দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে হচ্ছে এই যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড আমরা মার্ক করেছি, এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের থেকে উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে গ্লুটামিক অ্যাসিড। ক্লিয়ার? এই গ্লুটামিক অ্যাসিডের থেকে এবারে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে এইবারে উৎপন্ন হবে কি? প্রোটিন। ক্লিয়ার? তাহলে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের থেকে কি উৎপন্ন হলো? গ্লুটামিক অ্যাসিড, তারপরে উৎপন্ন হলো প্রোটিন। এটি হলো প্রোটিন সংশ্লেষের দ্বিতীয় ধাপ। বুঝতে পেরেছ? তো তোমরা আরো একটি পয়েন্ট লিখে দিতে পারো, লাস্ট পয়েন্ট, যেটা
সাকসিনাইল কোয়ে, এই সাকসিনাইল কোয়ের থেকে কি কি উৎপন্ন হয়? সাকসিনাইল কোয়ের থেকে উৎপন্ন হয় ক্লোরোফিল, সাইটোক্রোম, ফাইটোক্রোম, এইগুলো উৎপন্ন হয় সাকসিনাইল কোয়ের থেকে। তো এখানে আর কোনো জটিলতা আছে? এটাই হচ্ছে অ্যামফিবোলিক পাথওয়ে। বুঝতে পেরেছ? তাহলে অ্যামফিবোলিক পাথওয়ে যখন তোমরা করবে খাতায়, তখন প্রথমে এই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডের থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ের থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই টিসিএ সাইকেলটা কমপ্লিট করে দেবে। ঠিক আছে? তারপরে কোথায় গ্লুকোজ সংশ্লেষ হবে, কোথায় ফ্যাট সংশ্লেষ হবে, আর প্রোটিন কোথায় কোথায় সংশ্লেষ হবে। ঠিক আছে? সেগুলো মার্ক করে দাও। এটা একটা সহজ পাথ হয়ে, তাই তো? বুঝতে পারলে? তো তোমাদের যদি এরপরেও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারো। এরপর যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে আরকিউ বা রেসপিরেটরি কোশেন্ট। তোমরা স্বাভাবিকভাবেই জানো যে আরকিউ আবার কি পড়বো? আরকিউ মানেই তো হচ্ছে গৃহীত অক্সিজেনের পরিমাণ বাই বর্জিত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সমান সমান 6/6 সমান সমান 1। এটি তো হচ্ছে আরকিউ। কিন্তু না, এই যে 1 বেরোলো, এই যে মানটা, এই মানটা কিন্তু ভ্যারি করে। কি বললাম? এই মানটা ভ্যারি করে। এই মানটা ভ্যারি করার জন্য আমাদের আরকিউ পড়তে হবে। কি করতে হবে? এই মানটা ভ্যারি হওয়ার জন্য আমাদের আরকিউ পড়তে হবে। এই মানটা কখন ভ্যারি করে? এই মানটা ঠিক তখনই ভ্যারি করে যখন নাম্বার 1 অক্সিজেনের পরিমাণ কার্বন এর থেকে কম হয়, নাম্বার 2 অক্সিজেনের পরিমাণ কার্বন ও হাইড্রোজেনের থেকে কম হয়, নাম্বার 3 অক্সিজেনের পরিমাণ কার্বনের থেকে বেশি হয়। তো এই তিনটি ক্ষেত্রে কিন্তু আরকিউ এর মানটা ভ্যারি করে। তো আরকিউ এর মান আমরা জানলাম কোন কোন ক্ষেত্রে ভ্যারি করে, তার জন্য আমরা তিনটে পয়েন্ট জেনে নিলাম। কি কি পয়েন্ট জানলাম? প্রথমে জানলাম অক্সিজেনের পরিমাণ কার্বনের থেকে কম হয়, অর্থাৎ অক্সিজেনের পরিমাণটা যদি কার্বনের থেকে কম হয় তখন আরকিউ ভ্যারি করে, অর্থাৎ আরকিউ এর মান ভ্যারি করে। নাম্বার 2 অক্সিজেনের পরিমাণ যদি কার্বন ও হাইড্রোজেনের থেকে কম হয় তখন আরকিউ এর মানটা ভ্যারি করে। নাম্বার 3 অক্সিজেনের পরিমাণ যদি কার্বনের থেকে বেশি হয়, কার থেকে? এই অক্সিজেনের পরিমাণ যদি কার্বনের থেকে বেশি হয় তাহলেও আরকিউ এর মান ভ্যারি করে। বুঝতে পেরেছো? তো আরকিউ এর মান তো ভ্যারি করে, তো এক্ষেত্রে কার্বোহাইড্রেটের তাহলে আরকিউ কত হবে? এই কার্বোহাইড্রেটের আরকিউ কিন্তু সব সময় 1 হবে, কারণ এখানে গৃহীত অক্সিজেন এবং বর্জিত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবসময় সমান হয়। তাহলে কার্বোহাইড্রেটের আরকিউ এর মান কি হবে? 1। বুঝতে পেরেছো? এরপরে আসছি প্রোটিন ও ফ্যাট। এই প্রোটিন এবং ফ্যাটের আরকিউ এর মান কত হবে?
প্রোটিন এবং ফ্যাটের ক্ষেত্রে আর কিউ এর মান হবে লেস দেন 1। কেন হবে? এই কারণেই হবে, এই প্রোটিন এবং ফ্যাটের ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কার্বন এবং হাইড্রোজেনের থেকে কম হয়। ঠিক আছে, এরপরে আসছি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের আর কিউ এর মান কত হবে? জৈব অ্যাসিডের ক্ষেত্রে আর কিউ এর মান হবে গ্রেটার দেন 1, অর্থাৎ 1 থেকে বেশি হবে। বুঝতে পেরেছ? তাহলে জৈব অ্যাসিডের আর কিউ এর মান কত হবে? গ্রেটার দেন 1। বুঝতে পেরেছ? তো কেন হবে? এক্ষেত্রে এই যে অক্সিজেনের পরিমাণটা কার্বনের থেকে বেশি হয়, সেই কারণে জৈব অ্যাসিডে আর কিউ এর মানটা 1 থেকে বেশি হয়। জৈব অ্যাসিড বলতে আমরা কাকে বুঝি? জৈব অ্যাসিড বলতে আমরা বুঝি সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, এগুলোকেই বলা হয় জৈব অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আর কিউটা কি তোমাদের বোঝাতে পেরেছি? তো এটি হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে আর কিউ এর আমরা কোন অংশগুলো জানবো, আর কিউ এর মান কোন কোন জায়গাগুলোতে ভ্যারি করে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই আর কিউ গৃহীত অক্সিজেন বা এই বর্জিত কার্বন ডাই অক্সাইড তা জানলে কিন্তু হবে না, এই মানগুলো যে কোথায় কোথায় ভ্যারি করে সেটাও জানতে হবে, সেই জন্যই আর কিউটা পড়তে হবে। তো ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।